নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাব লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প টেলিফোনে। টেলিফোন তুললেই একটা গম্ভীর গলা শোনা যাচ্ছে, 6491 6491 6491। সকাল থেকে ডায়াল, টোন নেই। টেলিফোনের হরেক গন্ডগোল থাকে বটে, কিন্তু এই অভিজ্ঞতা তো নতুন। গলাটা খুবই যান্ত্রিক এবং গম্ভীর ও খুব উদাসীনও। প্রদীপের কয়েকটা জরুরি টেলিফোন করার ছিল, করতে পারল না বেচারা। কিন্তু কথা হলো, একটা অদ্ভুত কণ্ঠস্বর কেবল বারবার 4টে সংখ্যা উচ্চারণ করে যাচ্ছে কেন? এর কারণটা কি? ঘড়ির সময় জানার জন্য বিশেষ নম্বর ডায়াল করলে একটা যান্ত্রিক কণ্ঠে সময়ের ঘোষণা শোনা যায় বটে, কিন্তু এই তো তা নয়। মিনিটে মিনিটে সময়ের ঘোষণা বদলে যায়, কিন্তু এই ঘোষণা তো একবারে বদলাচ্ছেই না। অফিসে এসে সে তার স্টেনোগ্রাফারকে ডেকে টেলিফোনের ত্রুটিটা এক্সচেঞ্জ জানাতে বলেছিল। তারপর কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির বড় অফিসার, বহু বছর দিল্লিতে ছিল, সম্প্রতি কলকাতায় বদলি হয়ে এসেছে। কোম্পানি তাকে বাড়ি গাড়ি টেলিফোন দিয়েছে। তার আগে এই পদে ছিলেন কুরুপ্পু নামে দক্ষিণ ভারতের একজন লোক। তিনি রিটায়ার করে দেশে ফিরে ফুলের চাষ করছেন বলে শুনেছেন প্রদীপ। খুবই দক্ষ অভিজ্ঞ মানুষ ছিলেন তিনি। রিটায়ার করার বয়স হলেও কোম্পানি তাকে ছাড়তে চায়নি, বরং আরও পোস্ট দিয়ে ধরে রাখতে চেয়েছিল, কিন্তু কুরুপ্পু মশাই কিছুতেই রাজি হননি। দুপুরে লাঞ্চের আগে সে একটা পার্টিকে একটা বকেয়া বিলের জন্য তাগাদা করতে টেলিফোন তুলে ডায়ালের প্রথম নম্বরটা বোতাম টিপতেই আচমকা সেই উদাসীন গম্ভীর যান্ত্রিক কণ্ঠস্বর শুনতে পেলে 6491। তারপর অবশ্য কণ্ঠস্বরটা থেমে গেল। প্রদীপ খুবই অবাক হয়েছিল। সামলে নিয়ে বাকি নম্বর ডায়াল করতে রিং বাজল এবং ওপাশে একজন ফোন ধরল। প্রয়োজনীয় কথা সেরে নিয়ে প্রদীপ খুব চিন্তিতভাবে অফিসারের ইলেকট্রনিক টেলিফোনটার দিকে চেয়ে রইল। এই ফোনেও কণ্ঠস্বর এলো কি করে? সব হচ্ছেটা কি? কলকাতার বাড়িতে প্রদীপের আত্মীয় স্বজন কেউ তেমন নেই। তার মা ভাই বোন সব দিল্লিতে থাকে। সে বিয়ে করেনি, একা থাকে। একজন রান্নার লোক, ঠিকে লোক রেঁধে দিয়ে যায়, আর ঘরদোর সাফ করা, বাসন মাজা, কাপড় করার জন্য একজন কাজের মেয়ে আছে। তারা কেউ বাড়িতে থাকে না। আলিপুরের নির্জন অভিজাত পাড়ার 3তলা মস্ত ফ্ল্যাটে প্রদীপ সম্পূর্ণ একা। তবু প্রদীপ হঠাৎ ফ্ল্যাটের নম্বর ডায়াল করলো, শুনতে পেল ওপাশে রিং হচ্ছে। মাত্র 3বার রিং বাজতে কে যেন ফোনটা ওঠালো, কিন্তু কথা বলল না। প্রদীপ বলল, হ্যালো হ্যালো। কেউ জবাব দিল না। কিছুক্ষণ পর ফোনটা আস্তে আস্তে নামিয়ে রাখলো। দুপুরবেলা তো প্রদীপের শরীর হিম হয়ে এলো। এসব হচ্ছেটা কি? যদি রং নম্বরই হয়ে থাকে তাহলে ওপাশ থেকে কেউ না সাড়া দেবে কেন? বিকেলে পার্টি ছিল। ফ্ল্যাটে ফিরতে একটু রাত হয়ে গেল তার, আর ফেরার সময় মাথায় দুশ্চিন্তা দেখা দিল। সে অলৌকিক বিশ্বাসী নয়, কিন্তু কোনো ব্যাখ্যাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। দরজা খুলে ফ্ল্যাটে ঢোকার পর একটু গা ছমছম করছিল, তবে আলো জেলে ঝলমলে আধুনিক ফ্ল্যাটটার দিকে চেয়ে তার ভয় ভাবনা সব কেটে গেল। তবে ফোনটা ধারে কাছে সে আর গেল না। প্রদীপের গম্ভীর মুখ ঘুম ভাঙল রাত 2টো নাগাদ। হলঘরে ফোন বাজছে। চোখে মুখে সে তড়াক করে লাফিয়ে ওঠে। দিল্লিতে মা বাবার শরীর খারাপ হলো না তো? ফোন ধরতে সে শিউরে উঠল।
সে যান্ত্রিক উদাসীন গভীর গলায় বলতে লাগলো 6491 6491 6491। ফোনটা সে রেখে দিল। বাকি রাতটা আর ঘুম হলো না তার। বিছানা এপাশ ওপাশ করে কাটিয়ে দিল। কলকাতার টেলিফোন ব্যবস্থা যে খুব খারাপ তা প্রদীপ জানত। তবু সকালে ব্রেকফাস্টের সময় টেলিফোন বেজে উঠতেই প্রদীপ যখন কম্পিত বক্ষে টেলিফোন ধরল, তখন একটি অমায়িক কণ্ঠস্বর বলল, স্যার, আপনি টেলিফোন খারাপ বলে কমপ্লেন করেছিলেন কাল, কিন্তু আমার টেস্ট করে দেখেছি আপনার লাইনে তো কোনো গণ্ডগোল নেই, লাইন তো চালু আছে। কিন্তু আমি যে টেলিফোনে একটা অদ্ভুত গলা শুনতে পাচ্ছি, হয়তো ক্রস কানেকশন হয়ে গিয়েছিল। আমাদের যন্ত্রপাতি সব বহু পুরনো, তাই মাঝে মাঝে ওরকম হয়। আপনি ডায়াল করে দেখুন, লাইন ঠিক আছে। বাস্তবে কি লোকটা কানেকশন কেটে দেওয়ার পর ডায়াল টোন চলে এলো এবং অফিসের নম্বর ডায়াল করাতে লাইনও পেয়ে গেল প্রদীপ। ফোন স্বাভাবিক হলো বটে, কিন্তু প্রদীপের মাথা থেকে 6491 তো আর গেল না। কাজকর্মের ব্যস্ততার ফাঁকে ফাঁকে নম্বরটা তার মনে পড়তে লাগলো। এক আধবার প্যাডে নম্বরটা লিখেই ফেলল সে। বিকেলের দিকটা কয়েকটা চিঠি সই করতে গিয়ে হঠাৎ চিঠির উপরে টাইপ করা তারিখটা দেখে সে একটু সচকিত হলো। 2491, অর্থাৎ 91 সালের 2রা এপ্রিল। 6491 মানে কি এপ্রিলের 6 তারিখ হয়? কথাটা টিকটিক করতে লাগলো তার মাথার মধ্যে। অফিস থেকে বেরিয়ে সে একটা ক্লাব দিয়ে টেনিস খেলতে গেল। তারপর একটা হোটেলে রাতের খাবার খেয়ে ফ্ল্যাটে ফিরে এলো। টেনিস খেলার ফলে ক্লান্ত শরীরে খুব ঘুম পাচ্ছিল। শোয়ার আগে সে সবাই টেলিফোনটার দিকে চেয়ে রইল। দিল্লিতে ফোন করে মা বাবার একটা খবর নেওয়া দরকার। ফোন করাটা উচিত হবে কি? যদি আবার না, ফোন তুলে ডায়াল টোনই পাওয়া গেল। দিল্লির লাইনও পাওয়া গেল একেবারেই। মা বাবা ভাই বোনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে মনটা হালকা লাগলো। আজ শুয়ে ঘুমিয়ে পড়ল। 3-4 দিন কোনো আর অস্বাভাবিক ঘটনা ঘটল না। টেলিফোন স্বাভাবিক। দুশ্চিন্তা উদ্বেগটা আস্তে আস্তে মন থেকে সরে যেতে লাগলো। কিন্তু রবিবার সকালে গল্ফ খেলতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল প্রদীপ। হঠাৎ টেলিফোন বেজে উঠল। প্রদীপ অন্যমনস্কভাবে টেলিফোন তুলতেই সে অবিস্মরণীয় যান্ত্রিক কণ্ঠস্বর শোনা গেল, দিস ইজ দ্য ডে, দিস ইজ দ্য ডে, দিস ইজ দ্য ডে। সকলের আলোর মধ্যে ভয়ে হঠাৎ হিম হয়ে গেল প্রদীপ। চিৎকার করে বলল, হোয়াট ইজ দি মিনিং অফ ইট? অবিচলিত কণ্ঠস্বর একইভাবে বলতে লাগলো, দিস ইজ দ্য ডে। প্রদীপ চিৎকার করলো, ধমকালো, 2-1টি নির্দোষ গালাগালও দিল, কিন্তু কণ্ঠস্বর অধিকারী একটাই বাক্য উচ্চারণ করে গেল। হঠাৎ খেয়াল হলো, আজ তো এপ্রিলের 6 তারিখ, 6491। আজকের দিনটি সম্পর্কে কেউ তাকে কিছু বলতে চাইছে কি? কি বিশেষত্ব এই দিনটার? আজ তো চমৎকার একটা দিন। আজ সারাদিন তার দারুণ প্রোগ্রাম। তাদের অফিসের সবচেয়ে বড় ক্লায়েন্ট মান্টো সিং সরখেরিয়ার আমন্ত্রণ আজ যাচ্ছে কলকাতার বাইরে দিল্লি হাওয়ের কাছে সরখেরিয়ার বিশাল বাগান বাড়িতে। সকালে সেখানে গল্ফ আর টেনিসের আয়োজন, দুপুরে বিশাল লাঞ্চ, সন্ধ্যেবেলা হাই টি, তারপরও গান বাজনা হবে। একেবারে ডিনার সেরে ফেরার কথা। এই চমৎকার মজায় ভরা দিনটি নিয়ে তার চিন্তা করার কি আছে? ফুরফুরে হাওড়া ব্রিজ পেরিয়ে দিল্লির রোড হয়ে সরখেরিয়ার বাগান বাড়িতে পৌঁছানোর সময় দুশ্চিন্তাটা কখন যে তার উবে গেল। অনেক অতিথি জড়ো হয়েছে, হাসি হট্টগোল চলছে। গল্ফ কিট নিয়ে বেরিয়ে পড়ল প্রদীপ। 1 কাপ কফি খেয়ে নিয়েই সরখেরিয়ার খামারের পাশে গল্ফের বিশাল মাঠ, মাঝে মাঝে ঝোপ জঙ্গলে ভরা। অনেক গল্ফ খেলোয়াড় জড়ো হয়েছেন।
খেলতে খেলতে সব দুশ্চিন্তা মাথা থেকে কোথায় যে সরে গেল। বলটা একটা ঝোপ জঙ্গলের গিয়ে মধ্যে পড়ল। প্রদীপ বল খুঁজতে ঢুকলো সেখানে। জায়গাটা যেন অন্ধকার, দুর্গম, কিন্তু এই জঙ্গলটা এমন জায়গায় যে গর্ত পর্যন্ত যেতে হলে ওই জঙ্গলটি পেরোতেই হবে। সেই জঙ্গলের নিচু হয়ে বলটা খোঁজবার সময় আচমকে একটা দুরাগত কণ্ঠ বলে উঠল, দিস ইজ দি ডে। একটা ক্লিক করে শব্দ হলো কোথাও। সন্দেহজনক কিছু নয়, হঠাৎ প্রদীপের ষষ্ঠ ইন্দ্রিয় যেন কিছু জানান দিল। সে বিদ্যুৎ গতিতে মাটিতে উবুর হয়ে শুয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে বজ্রপাতের মতন একটা বন্দুকের শব্দ হলো। গাছের গোড়া, কয়েকটা ডাল প্রচণ্ড শক্তিশালী বুলেটের ঘায়ে ভেঙে পড়ল। তারপরে একজোড়া দুটো পায়ের পলায়নের শব্দ। প্রদীপ যখন উঠে বসলো তখন খানিকটা হতভম্ব হয়ে চারদিকে সে দেখল কেউ তাকে মারার চেষ্টা করছিল, কিন্তু খুবই সামান্যর জন্য তো সে বেঁচে গেল। উঠে গায়ের ধুলো টুলো ঝেড়ে চারিদিকে দেখল কে তাকে মারতে চায়, কেনই বা চায়। বন্দুকের শব্দ শুনে কেউ ছুটে আসেনি, কারণ তার আশেপাশে অনেকেই শিকারে বেরিয়েছিল। সারাটা দিন খুব অন্যমনস্কভাবে কেটে গেল প্রদীপের। ঘটনার কথা সে কারোর কাছে প্রকাশ করল না। রাতে বাড়ি ফিরে টেলিফোনের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। টেলিফোনের এই দিনটার পূর্বাভাস দেয়া হচ্ছিল তাকে, কিন্তু কেন, কে দিচ্ছিল? রাত 10:30 নাগাদ টেলিফোন বেজে উঠল। ধরল প্রদীপ। হ্যালো। ওপাশ থেকে একটা ভরাটা গলা তার নাম্বারটা উচ্চারণ করে ইংরেজিতে জিজ্ঞাসা করলো, এই নম্বর তো? হ্যাঁ, আপনি? আমি কুরুপ্পু। আপনি কে? প্রদীপ রায়। ও হ্যাঁ, আমি আপনার নাম জানি, দিল্লিতে ছিলেন। শুনুন, জরুরি একটা কথা আছে। সরখেরিয়ার 1,24,00,000 টাকার একটা বিল আছে। আপনি কি সেটা পাস করে দিয়েছেন? না, বিলটা একটু ইরেগুলার। ক্যারিফাই করার জন্য ডিপার্টমেন্টকে বলেছি। খুব ভালো। ওই বিলটা একদম জালি, কিন্তু বিলটা আটকালে আপনার বিপদ হতে পারে। সরখেরিয়ায় বিপজ্জনক লোক। বোধহয় আপনি ঠিকই বলেছেন, আজ কেউ আমাকে খুন করবার চেষ্টা করেছিল। হ্যাঁ, এরকম আরও ঘটনা ঘটতে পারে, কিন্তু ভয় পাবেন না, টেলিফোনটার দিকে মনোযোগী থাকবেন। এবার প্রদীপ চমকে উঠে বলে, হ্যাঁ, টেলিফোনেও একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে। রূপ স্নিগ্ধ গলায় বলল, জানি মিস্টার রায়, ভূতমাত্রই খারাপ নয়, অত্যন্ত ওই ফ্ল্যাটটায় যে থাকে সে খুবই বন্ধুভূত। তাকে অবহেলা উপেক্ষা করবেন না, ভয়ও পাবেন না, তাহলেই নিরাপদে থাকতে পারবেন। বিপদের আগে সে সাবধান করে দেবে আপনাকে, আমাকেও দিত। তার পরামর্শই আমি রিটায়ার করে ফুলের চাষে মন দিয়েছি। আচ্ছা, গুড নাইট। প্রদীপের হাতে স্তব্ধ টেলিফোনটার দিকে হা করে চেয়ে রইল প্রদীপ। নমস্কার, গল্প পাঠ এখানেই শেষ হলো।